আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিক আছে? সবকিছু আচ্ছা, ঠিক আছে স্যার। পার্টিসিপেন্ট 21 দেখতেছি। আচ্ছা, আসতে থাক। আমরা স্টার্ট করে দিই। জি স্যার। আমরা অ্যান্টি থ্রম্বোটিক্স স্টার্ট করেছি কালকে। এর মধ্যে অ্যান্টি প্লেটলেট ড্রাগস ডিসকাশন হয়ে গেছে। অ্যান্টি কোয়াগুলেন্টস জাস্ট স্টার্ট করেছিলাম, এটা কন্টিনিউ করি আজকে। অ্যান্টি কোয়াগুলেন্টস কে আমরা দুই ভাগে ক্লাসিফাই করছি, এটা হচ্ছে ওরাল এন্ড প্যারেন্টারাল। Oral anticoagulant, warfarin, parenteral anticoagulant, heparin, simply. আচ্ছা, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে যদি ওয়ারফেরিনটাই সবচেয়ে বেশি ডিসকাশন হয়, এছাড়াও আরো আছে। তো ভিটামিন কে অ্যান্টাগনিস্টের মধ্যে ওয়ারফেরিন, ফেনিনডিওন, ডাইরেক্ট ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর রিভারক্সাবান এন্ড ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, এগুলো কিন্তু সব ওরাল। ডাবিগাট্রান। এর মধ্যে কালকে বলতেছিলাম যে রিভারক্সাবান কিন্তু এখন এই কোভিড-19 এর কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে, কমপ্লিকেশন ম্যানেজমেন্টের জন্য, থ্রম্বোএম্বলিক কমপ্লিকেশন। এছাড়া এবারে আচ্ছা, ওটা পরে আসি তাহলে। ওয়ারফেরিন নিয়ে যেহেতু সবচেয়ে বেশি কথা এবং রিটিনেও এটা আসে ভাবে, তো জিজ্ঞেস করা হয় মেকানিজম অফ অ্যাকশন অফ ওয়ারফেরিন। আমরা কিন্তু এই ক্লাসিফিকেশনে দেখাইলাম, এটাকে বললাম ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। তার মানে এক কথায় যদি বলি, মেকানিজম অফ অ্যাকশন অফ ওয়ারফেরিন হচ্ছে বাই ভিটামিন কে অ্যান্টাগনিজম। ভিটামিন কে অ্যান্টাগনিজম করে ওয়ারফেরিন তার অ্যাকশন করে। কি করে এটা? এটা ইন্টারফেয়ার করে ভিটামিন কে সাইকেল। তোমরা কি ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে ভিটামিন কে সাইকেল পড়ছো? ভিটামিন কে সাইকেল এনিবডি? কি কোনো কথা নাই কেন? হ্যাঁ না একটা তো বলবে। ওই যে শুধু কার্বক্সিলেশন করে ওইটা পড়ছিলাম স্যার। ওটা তো হচ্ছে ভিটামিন কে রোল কি, তাই না? রোল হচ্ছে গামা কার্বক্সিলেশন, যেটা ভিটামিন কয়েকটা ক্লটিং ফ্যাক্টরের সিনথেসিসের ফাইনাল স্টেপ, দ্যাট ইজ ম্যাচুরেশন, অ্যাক্টিভ ফর্ম ফরমেশন হওয়া, সেটা হচ্ছে গামা কার্বক্সিলেশন অফ দ্য ক্লটিং ফ্যাক্টরস 2, 7, 9, 10। এবং এই গামা কার্বক্সিলেশনটাই এনহ্যান্স করে হচ্ছে ভিটামিন কে, এটা হচ্ছে তার রোল। তো এখন হলো এই অ্যাক্টিভ ভিটামিন কে এন্ড ইনঅ্যাক্টিভ ভিটামিন কে, এই দুই ফর্মের মধ্যে কিন্তু ইন্টার কনভার্সন হয়, এটাই হচ্ছে ভিটামিন কে সাইকেল। glutamic acid residue of the clotting factors 2, 7, 9, 10, এই স্টেপেই রোল হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এনহ্যান্স গামা কার্বক্সিলেশন অফ glutamic residue of the clotting factors 2, 7, 9, 10। তো যখন এই অ্যাকশনটা অ্যান্টাগোনাইজ হয়ে যায় বাই ওয়ারফেরিন, তখন এই ফ্যাক্টরগুলোর, এই ক্লটিং ফ্যাক্টরগুলোর এই ঘটনাটা আর হয় না। ফাইনাল স্টেপ যেটা এই সিনথেসিসের, এটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট, এটা হয় না। তো না হলে there is no synthesis of active vitamin K dependent clotting factors, that is factor 2, 7, 9, 10, এগুলোর অ্যাক্টিভ ফর্মটা আর ফর্মেশন হয় না। তো যখন অ্যাক্টিভ না হয় তখন তার ওই ইমম্যাচিউর বা ইনঅ্যাক্টিভ প্রোটিনটা আর কোনো ক্লটিং ইফেক্ট থাকবে না, তো তখন হয়ে যাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। তাহলে নরমালি ভিটামিন কে গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক রেসিডিউ অফ দ্য ফ্যাক্টর 2, 7, 9, 10, এটার ফাইনাল স্টেপ, এটাকে ক্যাটালাইজ করে। তো যখন ওয়ারফেরিন ইউজ করা হয় তখন এই ভিটামিন কে এর অ্যান্টাগনিজম হয়ে যায়, তার ফলে ভিটামিন কে এর যে রোলটা এখানে সে আর প্লে করতে পারলো না, তখন নো সিনথেসিস অফ অ্যাক্টিভ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, সো দেয়ার উইল বি
অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। আচ্ছা, এখানে দেখো ভিটামিন কে সাইকেল যেটার কথা বলছিলাম, ভিটামিন কে সাইকেল মানে হচ্ছে ইন্টারকনভার্সন সাইকেল বিটুইন ভিটামিন কে ইপক্সাইড এন্ড রিডিউসড ভিটামিন কে। এই রিডিউসড ভিটামিন কেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন কে, আর ভিটামিন কে ইপক্সাইড এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। এখানে সাইকেল দেখানো হয়েছে, দেখো এই হলো ভিটামিন কে ইপক্সাইড ইনঅ্যাক্টিভ, ইট ইজ কনভার্টেড ইনটু রিডিউসড ভিটামিন কে, এখানে রিডাকশন হয় বাই দ্য এনজাইম ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ এনজাইম দ্বারা। তাহলে ভিটামিন কে ইপক্সাইড ইনঅ্যাক্টিভ, it is converted into reduced vitamin K, that is active form of vitamin K, by the enzyme vitamin K epoxide reductase. তাহলে অ্যাক্টিভ ভিটামিন কে যখন হয়ে গেল, এই অ্যাক্টিভ ভিটামিন কে will catalyze gamma carboxylation of glutamic acid residue of the clotting factors 2, 7, 9, 10. ইনঅ্যাক্টিভ যেগুলো ইনঅ্যাক্টিভ ভিটামিন কে ক্লটিং ফ্যাক্টরস কে ডিপেন্ডেন্ট ক্লটিং, এগুলোকে যখন গামা কার্বক্সিলেশন করে ফেললো এই ভিটামিন কে হয়ে গেল বায়োলজিক্যালি অ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টরস। এটা হলো নরমালি ফিজিওলজিক্যালি এই ঘটনাটা ঘটে। তো যখন ওয়ারফেরিন দেওয়া হবে, ওয়ারফেরিন এই ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ এই এনজাইমকে ইনহিবিট করবে। তাহলে ওয়ারফেরিন ইনহিবিট ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ, does conversion of vitamin K epoxide into reduced vitamin K will be inhibited. There is no conversion of vitamin K epoxide into active or reduced vitamin K. যখন এই কনভার্সন হবে না, there is no active vitamin K or no reduced vitamin K, তাহলে এর সঙ্গে যে লিংক এই ভিটামিন অ্যাক্টিভ ভিটামিন কে ইনঅ্যাক্টিভ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলোকে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টরে কনভার্সন করে। তো এটা যদি না থাকে তাহলে এই কনভার্সনটাও হবে না, তাহলে there is no biologically active clotting factors। মানে এখানে মূলত 2, 7, 9, 10 এই ফ্যাক্টর গুলোর গামা কার্বক্সিলেশন হবে না, অ্যাক্টিভেশন হবে না। So there will be anticoagulant effect. তাহলে মেকানিজম অ্যাকশন অফ ওয়ারফেরিন এক কথায় হলো ভিটামিন কে অ্যান্টাগনিজম, আর ইন ডিটেইলস ডিসকাশনটা হলো এরকম যে এটা ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ কে ইনহিবিট করে ভিটামিন কে ইপক্সাইড থেকে রিডিউসড ভিটামিন কে তে কনভার্সন হওয়া বা অ্যাক্টিভ ভিটামিন কে কনভার্সন হওয়া এটাকে ইনহিবিট করতেছে, যার ফলে ইনঅ্যাক্টিভ ভিটামিন কে ক্লটিং ফ্যাক্টর গুলো আর অ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টর হতে পারতেছে না। সো দেয়ার ইজ নো কোয়াগুলেশন ক্লটিং ইফেক্ট, ক্লটিং ম্যাচিউর ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হচ্ছে না, দেয়ার উইল বি অ্যান্টিকোয়াগুলেশন। Uses of warfarin. Prevention and treatment of DVT. DVT তে কি হয়? Deep vein thrombosis. Deep vein thrombosis. Very good. Prevention and treatment of pulmonary embolism. And prevention of thromboembolism and thromboembolism complication in patients with atrial fibrillation or some cardiac diseases, including mechanical heart valve. Atrial fibrillation এর একটা কমন কজ হচ্ছে mitral valvular disease। যাদের mitral valvular disease থাকে তাদের কমপ্লিকেশন হিসেবে atrial fibrillation হয়, আর যাদের atrial fibrillation থাকে তাদের রিস্ক থাকে intra-atrial thrombus formation হওয়ার, এবং সেই থ্রম্বাস ওখান থেকে ডিটাচড হয়ে এম্বোলিজম হয়ে সার্কুলেশন দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে এম্বোলিক কমপ্লিকেশন, ইনফাকশন এগুলো হতে পারে। তো এই জন্য প্রিভেনশন অফ থ্রম্বোএম্বোলিজম এন্ড ইটস কমপ্লিকেশন ইন পেশেন্টস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কিংবা অন্য কোনো কার্ডিয়াক ডিজিজ থাকলেও, কিংবা হার্টে যদি কারো মেকানিক্যাল হার্ট ভালভ লাগানো থাকে, তো ওই মেকানিক্যাল হার্ট ভালভ আমাদের নর্মালি একজনের ন্যাচারাল হার্ট ভালভ, আর যখন কারো ভালভ রিপ্লেস করা হয় মেকানিক্যাল হার্ট ভালভ দিয়ে, স্পেশালি যদি এগুলো হয় মেটালিক হার্ট ভালভ দিলে এখানে ইট প্রিডিসপোজ টু থ্রম্বোসিস। তো এই জন্য এইসব ক্ষেত্রে রুটিনলি এই অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ওয়ারফেরিন দেওয়া হয়। তাহলে প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিভিটি, প্রিভেনশন অফ ট্রিটমেন্ট অফ পালমোনারি এম্বোলিজম, prevention of thromboembolism in patients with atrial fibrillation or cardiac diseases, including mechanical heart valve.
অ্যাডভার্স ইফেক্ট অফ ওয়ারফেরিন। যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি কোয়াগুলেশন না হইতে পারে তাহলে কি প্রবলেম হবে? ব্লিডিং হবে। ব্লিডিং, এটা হলো কমপ্লিকেশন। স্কিন নেক্রোসিস, নেক্রোসিস অফ আদার টিস্যুস এন্ড অর্গানস, and very important adverse event is used in first trimester of pregnancy, which is known as warfarin embryopathy. Bleeding, skin necrosis, necrosis of other tissues and organs, and warfarin embryopathy if used in first trimester of pregnancy. এজন্য তো in general এটাকে প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড বলা হয়। What is warfarin embryopathy? Warfarin is a small molecule. It crosses placenta, reaches the circulation of fetus, and may cause some anomaly, harmful effect. এটাকে বলা হচ্ছে warfarin embryopathy. কি হতে পারে? Chondrodysplasia punctata, একটা টার্ম, chondrodysplasia punctata। এটাতে কি হয়? অ্যাবনর্মাল কার্টিলেজ এন্ড বোন ফর্মেশন হয় ইন ভার্টিব্রা, ফিমার এন্ড আদার বোনস। এছাড়া নেজাল হাইপোপ্লাসিয়া, হাইপারটেলোরিজম, হোয়াইট সেট আইজ। তাহলে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি কি? যে যদি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে ওয়ারফেরিন ইউজ করা হয় তাহলে যদি এটা স্মল মলিকুল প্লাসেন্টাকে ক্রস করতে পারে তো এটা ফিটাসের বডিতে গিয়ে যেসব হার্মফুল ইফেক্ট করবে এগুলোই হচ্ছে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি। তার মধ্যে প্রেজেন্টেশন রিলেটেড একটা টার্ম chondrodysplasia punctata, abnormal and bone cartilage formation in vertebra, femur and other bones, nasal hypoplasia, hypertelorism, white set eyes, এটাকে বলে hypertelorism। এবারে কন্ট্রাইন্ডিকেশনস অফ ওয়ারফেরিন। যেহেতু এখনই বলা হলো ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হয়, কাজে প্রেগন্যান্সিতে এটা কন্ট্রাইন্ডিকেটেড। নাম্বার 1 কন্ট্রাইন্ডিকেশন প্রেগন্যান্সি, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার। এছাড়া ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার, যেহেতু এটা অ্যাডভার্স ইফেক্ট, নাম্বার 1 অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ব্লিডিং। কাজে ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার এগুলোতে কন্ট্রাইন্ডিকেটেড। প্রেগন্যান্সি, ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন ডিসঅর্ডারস। এখন ওয়ারফেরিন তো অনেক পেশেন্টকে দেয়াই লাগে, আবার দিতে গিয়ে যদি ওভারডোজ হয়ে যায় তখন কি হবে? ওভারডোজ হয়ে গেলে তাহলে মূলত ব্লিডিং হবে। সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট কি, কিভাবে ম্যানেজ করতে হবে? নাম্বার 1 কথা হলো ওয়ারফেরিন স্টপ করে দেব। এরপরে ওয়ারফেরিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করতে হবে। তাহলে ওয়ারফেরিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করা যেতে পারে কি দিয়ে? মোর ভিটামিন কি। আমরা যেহেতু ওয়ারফেরিনের মেকানিজম দেখাইলাম যে সে নিজে ভিটামিন কে এর অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করে কাজ করে, তো কাজেই যখন ওয়ারফেরিনের ওভারডোজ হয়ে যাবে, ওয়ারফেরিনের অ্যাকশনকে ওভার করতে হলে আমরা ওর যে অ্যান্টাগনিস্ট, যার অ্যান্টাগনিজম করে সে কাজ করে, সেটাকে যদি আমরা বাড়ায় দিই, সেটাকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, তার মানে ভিটামিন কে, তো ভিটামিন কে দিলে আইভি রুটে দিতে হবে। ভিটামিন কে আইভি রুটে দিলে এটার অ্যাকশনকে অ্যান্টাগনাইজ করতে পারে। তবে ভিটামিন কে দিলে কি তাড়াতাড়ি ওয়ারফেরিনের অ্যাকশন টার্মিনেশন হবে না একটু সময় লাগবে? কি মনে হয় তোমাদের? বলো। স্যার মোটামুটি তাড়াতাড়ি স্যার ফ্যাট সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল দিয়ে তো কোনো কথা নেই, আমরা তো এটা আইভি দেব, কারণ ওভারডোজ হয়েছে, এটার তো ট্রিটমেন্ট তো আর ধীরে ধীরে করা যাবে না, এটা র্যাপিড অ্যাকশন নিতে হবে। কিন্তু ভিটামিন কে দিলে আমি যেটা বলতেছি, ওয়ারফেরিনের অ্যাকশন কি সে খুব তাড়াতাড়ি টার্মিনেট করতে পারবে? তোমাদের কি তাই মনে হয়? না স্যার, দেরিতে করবে। কেন দেরিতে? কারণ ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, ভিটামিন কে এই ক্লটিং ফ্যাক্টর গুলোর ফাইনাল স্টেপ, ওখানে গামা কার্বক্সিলেশন করবে, এগুলো তো কিছু এগুলো বায়োকেমিক্যাল স্টেপস আছে, তাই না? তো এগুলো হইতে তো একটু সময় লাগবে।
এত তাড়াতাড়ি তো আসলে অ্যান্টাগনিস্ট করতে পারবে না, সেই জন্য শুধু ভিটামিন কে দিলে হবে না। যদি মাইনর ব্লিডিং হয়, মানে ওভারডোজ হয়ে মাইনর ব্লিডিং হয়েছে, যে আমরা একটু সময় নিতে পারবো, এরকম যদি হয় তাহলে ভিটামিন কে দিলে এনাফ। আর যদি সিভিয়ার ব্লিডিং হয়, সিভিয়ার ওয়ারফেরিন ওভারডোজের কারণে সিভিয়ার ব্লিডিং হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে শুধু ভিটামিন কে দিয়েই বসে থাকলে চলবে না, কারণ ওটা অ্যাকশন হইতে তো সময় লাগবে। সেই জন্য আমরা দিতে পারি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে এখানে রেডিমেড ক্লটিং ফ্যাক্টর থাকবে, অথবা ক্লটিং ফ্যাক্টর প্রিপারেশনই আছে, ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট। আর এইগুলো যদি না পাওয়া যায়, হোল ব্লাড, ফ্রেশ হোল ব্লাড দিলাম, তাহলে ইমার্জেন্সিটা আমরা কভার করতে পারবো। তো বাকি ভিটামিন কে দিয়ে লং টার্ম যেটা কভারেজ সেটা মেনটেন করা যাবে পরে। তো জন্য যদি মাইনর ব্লিডিং হয়, মাইনর অ্যাডভার্স ইফেক্ট, সেক্ষেত্রে ওয়ারফেরিনের ওভারডোজের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে আইভি ভিটামিন কে দিলে এনাফ হতে পারে। কিন্তু যদি সিভিয়ার ব্লিডিং হয়, ম্যানিফেস্টেশন সিভিয়ার যদি হয়, সেক্ষেত্রে আমরা ভিটামিন কেও দেব, পাশাপাশি ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট অ্যাভেলেবল থাকলে দিতে পারি, বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আর এগুলো না থাকলে হোল ব্লাড, ফ্রেশ হোল ব্লাড এটা আমরা দিতে পারি। ওকে, তবে এখন তাহলে বলো যে ওয়ারফেরিনের অ্যান্টিডট কাকে বলবো আমরা? ভিটামিন কে স্যার। ভিটামিন কে। ঠিক আছে, এবারে হাউ টু মনিটর ওয়ারফেরিন থেরাপি। যেহেতু ওয়ারফেরিন দিলেই আমরা দেখলাম যে প্রবলেম হচ্ছে ব্লিডিং, কমন প্রবলেম, কমন অ্যাডভার্স ইফেক্ট ব্লিডিং হয়, তো এজন্য এটা কিন্তু টাইম টু টাইম মনিটর করতে হবে। তো ওয়ারফেরিন থেরাপি দেওয়ার পরে কোন টেস্ট দিয়ে মনিটর করা হয়? হেমাটোলজিক্যাল কোন টেস্ট দিয়ে? প্রথম মিন টাইম ছিল, প্রথম মিন টাইম। তো প্রথম মিন টাইম ঠিক আছে, তবে প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে যেটা দেখা হয়, একটা পেশেন্টের প্রথম মিন টাইম আর একটা কন্ট্রোল থাকে সেটার প্রথম মিন টাইম, দুইটা রেশিও করে দেখা হয়, এবং এটাই ইন্টারন্যাশনালি কিন্তু মনিটর করা হয়। সেটাকে কি বলে? রেশিও অফ পেশেন্টস প্রথম মিন টাইম টু কন্ট্রোল প্রথম মিন টাইম, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও স্যার, INR, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। ঠিক আছে, এগুলো তোমাদের হেমাটোলজিতে আরো এগুলো কিন্তু আছে, রিকমেন্ডেশন আছে কোন ক্ষেত্রে INR কত রাখতে হয়, আর্টেরিয়াল ফিব্রিলেশন থাকলে কত রাখতে হয়, ডিভিটি কত, পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কত INR রাখতে হয়, এগুলো তোমরা হেমাটোলজিতে এগুলো পড়বে। এখন হলো ওয়ারফেরিনের সঙ্গে অনেক ড্রাগ ইন্টারাকশন হতে পারে। কিছু আছে এনজাইম ইন্ডুসার, কিছু আছে এনজাইম ইনহিবিটরস। এখানে দেখো আমরা প্রথম দেখিয়েছি কি রিফাম্পিসিন প্লাস ওয়ারফেরিন। রিফাম্পিসিন কি এনজাইম ইন্ডুসার না ইনহিবিটর? মনে আছে? এনজাইম ইনহিবিটর স্যার। ইনহিবিটর স্যার। ইনহিবিটর। রিফাম্পিসিন একটা পটেন্ট এনজাইম ইন্ডিউসার। এটা উলটপালট করলে কেমনে হবে? এই যে রিফাম্পিসিন, কার্বামাজিপিন, ফেনোবারবিটন, এগুলো সব এনজাইম ইন্ডিউসার। রিফাম্পিসিন, কার্বামাজিপিন, ফেনোবারবিটন। তাহলে এই এনজাইম ইন্ডিউসারের সঙ্গে যদি ওয়ারফেরিন ইউজ হয় একসঙ্গে, তাহলে কি করবে? এনজাইম ইন্ডিউসাররা ওয়ারফেরিনের মেটাবলিজমকে ইন্ডিউস করবে, মানে ওয়ারফেরিনের মেটাবলিজম বেড়ে যাবে। তো ওয়ারফেরিনের মেটাবলিজম বেড়ে গেলে কি হবে? ওয়ারফেরিনের এক্সপ্রেশন দ্রুত হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট এটা কমে যাবে। ওয়ারফেরিন তো অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে তার মেটাবলিজম যদি বেড়ে যায় তো তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট কমে যাবে। অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট কমে গেলে তাহলে কি হবে? কোয়াগুলেশন বেশি হবে, তার মানে থ্রম্বোএম্বোলিকের কমপ্লিকেশনের চান্স বেড়ে যাবে। তাহলে যদি ওয়ারফেরিনের সঙ্গে যে কোনো এনজাইম ইন্ডিউসার ইউজ হয়, তাহলে ওয়ারফেরিনের মেটাবলিজম ইন্ডিউস হয়ে মেটাবলিজম বেড়ে গিয়ে ওয়ারফেরিনের অ্যাকশন কমে যাবে। ওয়ারফেরিনের অ্যাকশন কমে যাওয়া মানে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন কমে যাওয়া, আর অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন কমে গেল মানে থ্রম্বোএম্বোলিজমের চান্স বেড়ে যাবে। এখন সিমিটিডিন, ওমিপ্রাজল, এরা কি এনজাইম ইন্ডিউসার না ইনহিবিটর? স্যার এটা ইনহিবিটর স্যার। এনজাইম ইনহিবিটর। সিমিটিডিন, ওমিপ্রাজল এগুলো এনজাইম ইনহিবিটর। এই সিপ্রোফ্লক্সাসিন, ইরাইথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, কিটোকোনাজল, ক্লোরামফেনিকল এগুলো ইনহিবিটর স্যার। এনজাইম ইনহিবিটর।
হ্যাঁ সবাই এনজাইম, তো এনজাইম ইনহিবিটরের সঙ্গে যদি ওয়ারফেরিন ইউজ হয় একসঙ্গে সিমুলটেনিয়াসলি, তাহলে কি হবে? ওয়ারফেরিনের মেটাবলিজম ইনহিবিশন, কমে যাবে। মেটাবলিজম কমে যাবে। মেটাবলিজম কমে গেলে ওয়ারফেরিনের অ্যাকশন বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে স্যার। তাহলে there will be enhancement of anticoagulant effect of warfarin। তাহলে কি হবে? তাহলে ব্লিডিং এর চান্স Blood- বেড়ে যাবে, ঠিক আছে? ব্লাড থিন। ব্লিডিং এর চান্স বেড়ে যাবে। আচ্ছা, আর একটা ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর সঙ্গে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর সঙ্গে যদি ওয়ারফেরিন ইউজ হয় তাহলে কি হবে? এটা আসলে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন না, এটা ইনডাইরেক্ট ইন্টারঅ্যাকশন। কিরকম? তোমরা হয়তো জানো যে গাট ফ্লোরা কিছু কিছু ভিটামিন সিনথেসিস করে, তাই না? কি পড়ছো ফ্লোরা? ভিটামিন কে সিনথেসিস। ভিটামিন কে এন্ড সাম ভিটামিন বি কমপ্লেক্স এর কিছু কিছু তৈরি করে গাট ফ্লোরা। এখন যেহেতু ভিটামিন কে গাট ফ্লোরা থেকে তৈরি হয়, তো যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ হয় তাহলে ফ্লোরা সাপ্রেসড হয়ে যাবে, তাহলে ভিটামিন কে তৈরি হবে না, তাহলে ভিটামিন কে লেভেল বডিতে এমনিতেই কমে গেল। আবার ওয়ারফেরিন দেওয়ার কারণে, ওয়ারফেরিন নিজেও তো ভিটামিন কে অ্যান্টাগনিজম করে কাজ করে, আবার বডিতে এই গাট ফ্লোরা সাপ্রেস হওয়ার কারণে ভিটামিন কে কমে গেছে অলরেডি। তার মানে তখন ওয়ারফেরিন দিলে এই ওয়ারফেরিন, ওই পেশেন্টের ওয়ারফেরিনের সেনসিটিভিটি অনেক বেশি হবে, তার মানে ওয়ারফেরিনের অ্যাকশন ওই পেশেন্টের বডিতে বেশি হবে। দ্যাট ইজ ইনক্রিজ সেনসিটিভিটি টু ওয়ারফেরিন। যেহেতু গাট ফ্লোরা সাপ্রেস হয়ে ভিটামিন কে এমনিই কমে আছে, তো ওয়ারফেরিন দিয়ে আরো কমানো হলো, তাহলে অল্পেই অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট পাওয়া যাবে। তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সঙ্গে ওয়ারফেরিনের ইনডাইরেক্ট একটা ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে এই গাট ফ্লোরা সাপ্রেসড হওয়ার কারণে, ভিটামিন কে লেভেল রিডাকশন হওয়ার কারণে ওয়ারফেরিন নিজে অ্যান্টাগনাইজ করে ভিটামিন কে, সব মিলিয়ে there is increased sensitivity to anticoagulant effect of warfarin। তাহলে এনজাইম ইনডিউসারের সঙ্গে ইন্টারঅ্যাকশন, এনজাইম ইনহিবিটরের সঙ্গে ইন্টারঅ্যাকশন, আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর সঙ্গে ইন্টারঅ্যাকশন। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার আমাদের মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসকে মানে প্রিভেন্ট করছে বলে স্যার কোয়াগুলেশন হচ্ছে না। এখন স্যার পালমোনারি এম্বোলিজম বা স্যার যে কোনো থ্রোম্বাস ফর্মেশন হলে তো ওইটা তো আগে ফর্মেশন হয়ে যায়। তো আগে ফর্মেশন হলে স্যার তখন তো মানে কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ছিল, তাহলে পরে যদি ড্রাগ দিই তাহলে আমাদের কি লাভ হচ্ছে স্যার এখানে? ভেরি গুড। তোমার এই কালকে ক্লাসে বলছি না যে এস্টাবলিশড থ্রোম্বাসকে লাইসিস করার জন্য ড্রাগ আছে, থ্রোম্বোলাইটিক ড্রাগ। থ্রোম্বোলাইটিক। পালমোনারি তো ফার্স্ট ট্রিটমেন্ট তো থ্রোম্বোলাইটিক, তারপরে হলো সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট হচ্ছে এই অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিপ্লেটলেট। লাইক দ্যাট অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফারকশন, ইমিডিয়েট ট্রিটমেন্ট আমরা কি বলছি? থ্রোম্বাস যেটা হয়ে গেছে করোনারি আর্টারিতে অক্লুশন হয়ে গেছে, স্ট্রেপ্টোকাইনেস, অ্যাল্টিপ্লেজ, ডিটিপ্লেজ, টেনেক্টিপ্লেজ, যেটা এস্টাবলিশড থ্রোম্বাস সেটাকে তো এই অ্যান্টিপ্লেটলেট বা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তো এটাকে লাইসিস করা যাবে না। এটা হলো সাবসিকুয়েন্ট কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য, সিকুয়েলি প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? আর ইমিডিয়েটলি লাইসিস করতে হলে অবশ্যই তো থ্রোম্বোলাইটিক আর ফিব্রিনোলাইটিক দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবারে প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে অনেক কাল আগে থেকে তো ইউজ হয়ে আসছে হেপারিন। তো এই কয়েক বছর থেকে কিছু ড্রাগ চলে আসছে যেগুলো হেপারিন অ্যানালগ। এছাড়া প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যেও ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর দেখেছি, ডাবিগাট্রান। তো প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আছে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। তাহলে হেপারিন, হেপারিন অ্যানালগস এন্ড ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস, এই হচ্ছে প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেন্টস। হেপারিনটাই সবচেয়ে বেশি করতে হবে, ওদিকে যেমন ওয়ারফেরিন ওরালের মধ্যে, প্যারেন্টেরালের মধ্যে হেপারিনটা সবচেয়ে বেশি করতে হবে। তো হেপারিন একটা সালফেটেড পলিস্যাকারাইড, আমাদের বডির সবচেয়ে স্ট্রং, দ্য স্ট্রংগেস্ট অর্গানিক অ্যাসিড
in our body is heparin. It is highly negatively charged. তাহলে সালফেটেড পলিস্যাকারাইড, স্ট্রংগেস্ট অর্গানিক অ্যাসিড ইন দ্য বডি, নেগেটিভলি চার্জড। সোর্স হেপারিন আমাদের বডিতে কোথায় পাওয়া যায়, কোথায় থাকে? আমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নলেজ থেকে বলতে পারবা? বেসোফিল স্যার হেপারিন তৈরি করে। বেসোফিল করলে বেসোফিলের আগে কার নাম আসে? মাস্ট সেল স্যার, মাস্ট সেল। মাস্ট সেল। মাস্ট সেল। আর কোথায়? স্যার প্লেটলেটও কিছু তৈরি করে। ভেরি গুড, এই তো তোমরা জানো। তাহলে মাস্ট সেল আর বেসোফিল এন্ড প্লেটলেট, এই হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স। তবে কমার্শিয়ালি যে হেপারিন তৈরি করা হয় সেগুলো কোত্থেকে পাওয়া যায়? কমার্শিয়াল প্রিপারেশনস এনিমেল থেকে কালেকশন করে এটাকে পিউরিফাই করে ফর্মুলেট করা হয়। একটা হলো পোর্সিন ইন্টেস্টিনাল মিউকোজা এন্ড বোভাইন লাংস। ঠিক আছে, পোর্সিন ইন্টেস্টিনাল মিউকোজা এন্ড বোভাইন লাংস থেকে কমার্শিয়াল হেপারিন গুলো ফর্মুলেট করা হয়। আচ্ছা, এবারে কোশ্চেন টু ইউ, ইজ হেপারিন ওরালি ইফেক্টিভ? অনেক হাই ডোজে দিতে হবে স্যার। হাই ডোজে দিতে হবে। হাই ডোজে দিলে কি হবে? এটার ফসফরাস মেটাবলিজম অনেক বেশি, তো মানে এটা তো একটা প্রোটিন, মানে মিউকোপলিস্যাকারাইড। হেপারিনের ক্ষেত্রে কি ফাস্ট মেটাবলিজম ব্যাপার? না স্যার, ডাইজেশন আমরা যে- ম্যাটার। আমরা যে ড্রাগস হ্যাভিং সিগনিফিকেন্ট ফাস্ট মেটাবলিজম, সেই লিস্টে কি হেপারিন ছিল? ড্রাগস আন্ডারগোয়িং সিগনিফিকেন্ট ফাস্ট মেটাবলিজম, এই ড্রাগ গুলো কি কি ছিল বলো দেখি? গ্লিসারল ট্রাইনাইড। Glycerol trinitrid ছিল। গ্লিসারিন ট্রাইনাইড। আর কি ছিল? বিটা ব্লকার, প্রোপানোলল, এটিনোলল, মেটাবল, এগুলো ছিল। জি স্যার, এছাড়া নন সিলেক্ট। মরফিন, জি স্যার। পেথিডিন, এগুলো ছিল। মরফিন, প্যাথিডিন, নার্কোটিক ডায়াজিপাম ছিল, অ্যানালজেসিক। ডায়াজিপাম, এগুলো ছিল। ওখানে তো হেপারিন নাই ওই লিস্টে। তো এখন ওরালি হেপারিন দেয়া যাবে কিনা চিন্তা করো। এখনই যে দেখাইলাম হেপারিনটা কেমিক্যালি কি জিনিস? স্যার এটা তো মিউকোপলিস্যাকারাইড, তাই না? সালফেটেড মিউকোপলিস্যাকারাইড ধরলাম, সিম্পলি পলিস্যাকারাইড দিতে ধর, তাহলে ওরালি দিলে কি হবে? ডাইজেশন Digest হয়ে যাবে। ওরালি ভেঙে যাবে, দেয়া যাবে না। কার দ্বারা ডাইজেশন হবে? স্যার পলিস্যাকারাইডেস এনজাইম। পলিস্যাকারাইডেস নামে কি কোনো এনজাইম আছে নাকি? স্যার Amylase, মানে sir. সিম্পলি বলা যেতে পারে যারা পলিস্যাকারাইড কে ডাইজেস্ট করে পলিস্যাকারাইড, কিন্তু স্পেসিফিক নাম আছে না? অ্যামাইলেজ স্যার। অ্যামাইলেজ, কোন অ্যামাইলেজ? স্যালিভারি অ্যামাইলেজ। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ স্যার। কে বলছে স্যালিভারি অ্যামাইলেজ? কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম কোনটা এবং সেটা কোথাকার? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। অ্যামাইলেজ। মেইন ডাইজেশন তো হয় প্যানক্রিয়েটিক এনজাইম দিয়ে, তাই না? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ দিয়ে ডাইজেশন হয়ে যাবে। এই জন্য হেপারিন ইজ ওরালি ইনএফেক্টিভ। ঠিক আছে, তাহলে এটার কোন রুটে দিতে হবে? যেহেতু ওরালি ইনএফেক্টিভ, প্যারেন্টারাল রুটে দিতে হবে। প্যারেন্টারাল কোন কোন রুটে দেওয়া যেতে পারে? আইভি এন্ড সাবকিউটেনিয়াস। আইভি এন্ড সাবকিউটেনিয়াস। তবে যেটা পুরনো হেপারিন, যেটা স্ট্যান্ডার্ড হেপারিন যেটাকে বলে, স্ট্যান্ডার্ড হেপারিন অর আনফ্র্যাকশনেটেড হেপারিন অর হাই মলিকুলার ওয়েট হেপারিন, এইটা দেওয়া হয় আইভি। আর পরে যেটা আসছে লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা মূলত দেওয়া হয় সাবকিউটেনিয়াসলি। এটাও আইভি দেওয়া যেতে পারে, তবে রুটিনলি এটা সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়। তাহলে স্ট্যান্ডার্ড হেপারিন আইভি রুটে, লো মলিকুলার ওয়েট হেপারিন সাবকিউটেনিয়াস রুটে। আর হেপারিন ওরালি দেওয়া যাবে না, মানে দেওয়া যাবে না বলতে কি, দিলে ইনইফেক্টিভ। কেউ যদি দেয় দিতে হতে পারলো, কিন্তু ওটাতে কোনো কাজ হবে না, ইনইফেক্টিভ। মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন। আচ্ছা, হেপারিনের মেকানিজম বলো দেখি। তোমাদের এটা পড়ে আসছো ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে, বলো বলো বলো, কি মনে নাই? কোনো কথা নাই?
কি ব্যাপার একদম সাইলেন্ট? হ্যাঁ না তো বলবা। তোমরা কি লাইনে আসো না ডিসকানেক্টেড? স্যার আসি স্যার, আসি স্যার। আচ্ছা তাহলে কোনো কথা নাই কেন, কিছু তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে। কি বিপদে পড়ে। আচ্ছা heparin itself is not so potent anticoagulant. হেপারিন নিজে কিন্তু তেমন শক্তিশালী বা তেমন গুরুত্বপূর্ণ কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দিতে পারে না। এটা হলো ইনডাইরেক্টলি কাজ করে। কি কাজ করে? হেপারিন বাইন্ডস উইথ অ্যান্টিথ্রম্বিন। অ্যান্টিথ্রম্বিন মনে পড়ে? অ্যান্টিথ্রম্বিনের সঙ্গে বাইন্ড করে, অ্যান্টিথ্রম্বিনের সঙ্গে বাইন্ড করলে ইট causes conformational change of the molecule antithrombin. অ্যান্টিথ্রম্বিনের সঙ্গে হেপারিন বাইন্ড করলো, এটার কনফর্মেশনাল চেঞ্জ, শেপ চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দিলে এটার অ্যান্টিথ্রম্বিনের অ্যাকশনকে সে 1000 ফোল্ড বাড়িয়ে দেয়। অ্যান্টিথ্রম্বিনের অ্যাকশনকে 1000 ফোল্ড বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে সে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট করে। তার মানে হেপারিন নিজে অতটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট শো করতে পারে না, সে অ্যান্টিথ্রম্বিনের সঙ্গে বাইন্ড করে, বাইন্ড করার পরে এই অ্যান্টিথ্রম্বিনের কনফর্মেশনাল চেঞ্জ করে দিয়ে অ্যান্টিথ্রম্বিনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টকে 1000 ফোল্ড বাড়িয়ে দেয়। এখন অ্যান্টিথ্রম্বিনের পরে কি করে? অ্যান্টিথ্রম্বিন মূলত থ্রম্বিনকে বাইন্ড করে। থ্রম্বিন তো এই কোয়াগুলেশন সিকোয়েন্সের ইম্পর্টেন্ট স্টেপে থ্রম্বিন ফর্মেশন হয়। থ্রম্বিন আবার ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্সন করায়, তাহলে সেই থ্রম্বিনকে ইনহিবিট করে দেয়। এছাড়া এডিশনাল ইফেক্ট আছে তার, টু ইনহিবিট ফ্যাক্টর 9 এন্ড ফ্যাক্টর 10। ফ্যাক্টর 10ও ইম্পর্টেন্ট স্টেপ এই সব ক্লটিং সিকোয়েন্সে। তো তাহলে হেপারিন অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে, অ্যান্টিথ্রম্বিন 3 বা সিম্পলি অ্যান্টিথ্রম্বিন বলা হয় এখন, এর কনফর্মেশনাল চেঞ্জ করে দিল, এর অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বাড়িয়ে দিল। কিভাবে? সে কিভাবে কাজ করে? 1000 ফোল্ড বাড়িয়ে দেয়। সে থ্রম্বিনকে বাইন্ড করে, ফ্যাক্টর 9 কে বাইন্ড করে এবং ফ্যাক্টর 10 কেও বাইন্ড করে। এর মধ্যে এর অ্যাকশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থ্রম্বিন এন্ড ফ্যাক্টর 10 এর অ্যাকশনকে ব্লক করা। এটা হলো ইম্পর্টেন্ট ইফেক্ট। এইভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দেয়। তো স্ট্যান্ডার্ড হেপারিন এই তিনটা, এর ক্ষেত্রে তিনটা ফ্যাক্টরেরই অ্যাকশন ব্লক হয়ে যায়, থ্রম্বিন, ফ্যাক্টর 9 এন্ড ফ্যাক্টর 10। আর লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা, এটা শুধু ফ্যাক্টর 10 এর ইফেক্টকে বাইন্ড করে। লো মলিকুলার ওয়েট হেপারিন এটা শুধু ফ্যাক্টর 10 এর ইফেক্টকে বাইন্ড করে। এই হচ্ছে মেকানিজম, এইভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দিচ্ছে। তাহলে হেপারিন অ্যান্টিথ্রম্বিনের সঙ্গে বাইন্ড করে এর কনফর্মেশন চেঞ্জ করে দিল, 1000 ফোল্ড এর অ্যাকশন বাড়িয়ে দিল। এরপরে স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে অ্যান্টিথ্রম্বিন, থ্রম্বিন, ফ্যাক্টর 9 এন্ড ফ্যাক্টর 10 তিনটারই অ্যাকশনকে ব্লক করে দিল। আর লো মলিকুলার হেপারিন ফ্যাক্টর 10 এর অ্যাকশনকে ব্লক করে দিল। এইভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট হলো হেপারিনের। টাইপস অফ হেপারিন অলরেডি বলা হয়ে গেছে, স্ট্যান্ডার্ড হেপারিন আর হাই মলিকুলার হেপারিন আর আনফ্র্যাকশনেটেড হেপারিন আর লো মলিকুলার হেপারিন। লো মলিকুলার হেপারিনের নাম মনে রাখতে হবে, এনোক্সাপারিন, ডালটেপারিন, টিনজাপারিন। এনোক্সাপারিন, ডালটেপারিন, টিনজাপারিন। আচ্ছা, যেটা তখন বলতে গিয়ে বললাম যে পরে বলবো। এর আগে যেমন বলেছি যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে রিভারোক্সাবান, that is active factor 10 inhibitor oral, এটা যেমন কোভিড-19 এ রিকমেন্ডেড টু ইউজ। এই হেপারিনের মধ্যে আবার এনোক্সাপারিন, it is also recommended to use at now in treatment of COVID-19. এটা আসলে ডাইরেক্ট এটা অ্যান্টিভাইরাল না, এটা হচ্ছে কমপ্লিকেশন কে প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়, কমপ্লিকেশন ম্যানেজ করার জন্য। তাহলে হেপারিনের মধ্যে এনোক্সাপারিন, দ্যাট ইজ লো মলিকুলার হেপারিন, এটা ইউজ হচ্ছে কোভিড-19 এ ট্রিটমেন্টে সিভিয়ার কেসে। আর ওরালের মধ্যে রিভারোক্সাবান। তাহলে লো মলিকুলার হেপারিন গুলো হচ্ছে এনোক্সাপারিন, ডালটেপারিন এন্ড টিনজাপারিন। এই নামগুলো মনে রাখতে হবে, কিন্তু অন্তত এনোক্সাপারিন তো মনে রাখতেই হবে, এটা ভুললে চলবে না।
এনোক্সাপারিন কিন্তু এই অনেক কয়েক বছর থেকে ইউজ হচ্ছে এই অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ম্যানেজমেন্টে, আনস্টেবল অ্যানজাইনার ম্যানেজমেন্টে এগুলো কিন্তু ইউজ হয়ে আসছে। তারপরে ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিসের ম্যানেজমেন্টেও কিন্তু ইউজ হয়ে আসছে অনেক কয়েক বছর থেকে। এটা কিন্তু অনেক নন ড্রাগ নাও, এনোক্সাপারিন, দ্যাট ইজ লো মলিকুলার হেপারিন। স্ট্যান্ডার্ড হেপারিন, হ্যাঁ বলো। স্যার এনোক্সিপারিনটা কোভিড-19, আনস্টেবল অ্যানজাইনা, ডিভিটি, আরেকটা কি বলছেন? কোভিড-19 তো আমাদের বলা যাবে না, কারণ এটা তো আসলে এখনো টেক্সট বুকে আসেনি। আর কোভিড-19 এর যেগুলো বললে অবশ্য বললে পরে বলো, আগে না। আগে বলতে হবে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তারপরে বলো আনস্টেবল অ্যানজাইনা, ডিভিটি। সামনে স্লাইড থাকতে পারে, ইউজ দেখতে পারবা। আর শেষে ওটা জাস্ট ইন্টারেস্ট, বা যদি এক্সামিনার আরো জানতে চায়, আচ্ছা বলো দেখি যে এখন এটা নতুন একটা ডিজিজে ইউজ হচ্ছে জানো কিনা, তখন বলবা। এটা তোমাদের এডিশনাল ইনফরমেশন, টেক্সট বুকে তো এখনো আসে নাই, কাজে আগে ওটা বলা যাবে না, বললে আবার তুমি নিজে বিপদে পড়তে পারো। জাস্ট ফর ইন্টারেস্ট এটা বললাম, মনে রাখো। হয়তো যদি এটা এস্টাবলিশড হয় সামনে, হয়তো টেক্সট বুকে এসে যেতে পারে। তো এটা একটা পেইড কোশ্চেন ফর ইওর ভাইভা এক্সাম এন্ড রিটেন এক্সাম। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট স্ট্যান্ডার্ড হেপারিন এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন। স্ট্যান্ডার্ড হেপারিন এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন। আচ্ছা, স্ট্যান্ডার্ড হেপারিন এটা হচ্ছে যেটা ওল্ড আর কি, যেটা আগে আসছে সেটা। আর লো মলিকুলার রিসেন্ট কয়েক বছর থেকে ইউজ হচ্ছে। তো স্ট্যান্ডার্ড হেপারিন হচ্ছে হাই মলিকুলার ওয়েট, আর এটার নামই তো হচ্ছে লো মলিকুলার হেপারিন। স্ট্যান্ডার্ড হেপারিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আইভি, একটা লোডিং ডোজ দেওয়া হয় ফার্স্ট, এরপরে মেনটেন করা হয় আইভি ইনফিউশন, এইভাবে দিতে হয় স্ট্যান্ডার্ড হেপারিন। আর লো মলিকুলার হেপারিন এটার রুট হচ্ছে সাবকিউটেনিয়াস ইউজুয়ালি। তো তাই যদি হয় স্ট্যান্ডার্ড হেপারিন আইভি লোডিং ডোজ ফলোড বাই আইভি ইনফিউশন টু মেনটেন, তাহলে এটা কোথায় দিতে হবে? এটা কি হোম ট্রিটমেন্ট পসিবল এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হেপারিনে? না স্যার। না স্যার। এটা তাহলে হসপিটালাইজ পেশেন্টকে দেওয়া হয়, হ্যাঁ। হোম ট্রিটমেন্ট নট পসিবল, বা সেলফ ট্রিটমেন্ট নট পসিবল। আর লো মলিকুলার হেপারিন, এই যে আমরা যখন ডিভিটির পেশেন্ট পাই, স্পেশালি অ্যাকুট এমআই, এগুলোর পেশেন্ট ডিভিট, তারপর পালমোনারি এম্বলিজম, এগুলো তো হসপিটালাইজ ছাড়া তো ট্রিটমেন্ট হয় না। কিন্তু ডিভিটির পেশেন্ট কিন্তু হোম ট্রিটমেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে এই লো মলিকুলার হেপারিন যেহেতু এটা রুট অফ অ্যাডমিশন হচ্ছে সাবকিউটেনিয়াস, আর সাবকিউটেনিয়াস হলে এটা সেলফ ট্রিটমেন্ট, হোম বেসড ট্রিটমেন্ট পসিবল এটার ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড হেপারিন দিলে রুটিনলি মনিটর করতে হয়, মনিটর। আচ্ছা, হেপারিন থেরাপি দিলে মনিটর করা হয় কোন টেস্ট দিয়ে বলতে পারবা? ওয়ারফেরিনে তো বলতে পারলা, প্রথম টাইম, দ্যাট ইজ আইএনআর দিয়ে মনিটর করা হয় ওয়ারফেরিন থেরাপি। আর হেপারিন থেরাপি মনিটর করতে হয় কোন টেস্ট দিয়ে? হেমাটোলজিক্যাল কোন টেস্ট দিয়ে? স্যার আমাদের হেমাটোলজি পড়ায়নি স্যার। আচ্ছা, না হেপারিন পড়ছো না, সেই হিসেবে জেনে আসতে পারো, বায়োকেমিস্ট্রি ফিজিওলজি পড়ে। আচ্ছা ঠিক আছে, হেপারিন দিলে এটার মনিটরিং এর টেস্ট হচ্ছে এপিটিটি। এপিটিটি কি হয়? এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এখন এখানে কথা হলো যে স্ট্যান্ডার্ড হেপারিন দিলে এটার ক্ষেত্রে মনিটর করতে হয় ইনিশিয়ালি 6 আওয়ারলি, এরপরে সুবিধাজনক ইন্টারভ্যালে এরপরে করতে হয়। তার মানে এপিটিটি মনিটরিং এটার ক্ষেত্রে ম্যান্ডেটরি, স্পেশালি ইনিশিয়াল ফিউ ডেজ। বাট লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে মনিটরিং দরকার হয় না। আচ্ছা, এটার ক্ষেত্রে কেন মনিটরিং দরকার হয়, এটার ক্ষেত্রে কেন মনিটরিং দরকার হয় না? এটার কারণ হলো স্ট্যান্ডার্ড হেপারিনের ফার্মাকোকাইনেটিক প্রোফাইলস এটা ভেরিয়েবল। এটা দেখা যায় যে এক একজনের ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল এক এক রকম হয়। কারো ক্ষেত্রে টি হাব বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বেশি হয়, কম হয়, এক্সক্রিশন এরকম ভেরি করে। তার মানে ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা স্ট্যান্ডার্ড হেপারিনের
এটা ভেরি করে। বাট লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল এটা ভেরি করে না, অলমোস্ট ফিক্সড। দেখা যায় সব ইন্ডিভিজুয়ালে সিমিলার ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। এই জন্য স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে এই একটা কোনো ফিক্সড কোনো ডোজিং শিডিউল করা এটা ডিফিকাল্ট, সেই জন্য মনিটর করতে হয়, মনিটর করে করে ডোজ অ্যাডজাস্ট করতে হয়। বাট লো মলিকুলার হেপারিনে যেহেতু ফার্মাকোকাইনেটিক প্রোফাইল এটা যেহেতু প্রেডিক্টেবল, আমরা প্রেডিক্ট করতে পারি। স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল ফার্মাকোকাইনেটিক প্রোফাইল, আর লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে প্রেডিক্টেবল ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। এই জন্য যেহেতু প্রেডিক্টেবল, সবকিছু আমরা প্রেডিক্ট করতে পারি, হ্যাঁ এতটুকু ডোজ দিলে এরকম ইফেক্ট হবে, এই হবে। এই জন্য ওয়েট বেসড ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন পসিবল ইন কেস অফ লো মলিকুলার হেপারিন। পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা ডোজ ফিক্স করে দিতে পারি। এটা যেমন বলা হয়েছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এই ডোজে লো মলিকুলার হেপারিন একটা ফিক্সড ডোজ টুয়াইস ডেইলি ফিক্সড ডোজ দিয়ে দেওয়া হলো। তো সে আর রুটো যেহেতু সাবকিউটেনিয়াস, তো পেশেন্ট বাড়িতে বসে সাবকিউটেনিয়াসলি ওই ডোজ তাকে যে ডোজ ফিক্সড করে দেওয়া হয়েছে পার কেজি বডি ওয়েট হিসেবে, সে সেটা সেলফ বা হোম ট্রিটমেন্ট হিসেবে নিতে পারবে। স্যার বাট হ্যাঁ বলুন স্যার, সাবকিউটেনিয়াস ইনজেকশনটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়? এগুলো পরে শিখবে প্র্যাকটিক্যালে। 25 থেকে 30। 25 না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে দেওয়া হয়। এগুলো প্র্যাকটিক্যালি তোমরা শিখবে আর কি। এখন এই তাই যদি হয় স্ট্যান্ডার্ড হেপারিন, এটা আইভি রুটে আইভি লোডিং ডোজ দিয়ে ইনফিউশন মেনটেন করতে হয়, এটা মনিটর করতে হয়, কারণ এটা ফার্মাকোকাইনেটিক প্রোফাইল আনপ্রেডিক্টেবল আর এটা প্রেডিক্টেবল। তাহলে এই সব অ্যাডভান্টেজ লো মলিকুলার হেপারিনে বেশি পাওয়া যাচ্ছে। তবে যদি ইমার্জেন্সি অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দরকার হয়, যেমন মেসিভ পালমোনারি এম্বোলিজম, এখানে কিন্তু ইমার্জেন্সি অ্যান্টিকোয়াগুলেশন দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু লো মলিকুলার হেপারিন দিয়ে লাভ নাই, এখানে দিতে হবে আবার স্ট্যান্ডার্ড হেপারিন। এটা যেহেতু আইভি রুটে দেওয়া হয়, এটার অ্যাকশন র্যাপিডলি স্টার্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটাই আবার চুজ করতে হবে। পালমোনারি জন্য পালমোনারি মেসিভ পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আবার চয়েস হচ্ছে স্ট্যান্ডার্ড হেপারিন। বাট আদার কন্ডিশনে যেমন অ্যাকিউট এমআই এ দেওয়া হয়, আনস্টেবল অ্যানজাইনাতে দেওয়া হয়, তারপরে ডিপ ভেইন থ্রোম্বোসিসে দেওয়া হয়, এখানে লো মলিকুলার হেপারিনই প্রেফার করা হচ্ছে। আর এখন যে কোভিড-19 এ দেওয়া হচ্ছে সেটাও লো মলিকুলার হেপারিনই, এনোক্সাপারিন এটাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন হলো যদি হেপারিন ওভারডোজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কেমন অবস্থা হবে? আচ্ছা, ডিউরেশন অফ অ্যাকশন কি স্ট্যান্ডার্ড হেপারিনেরই বেশি, মানে হাফ লাইফ, নাকি লো মলিকুলার হেপারিনের বেশি? স্যার লো মলিকুলার ওয়েটের হাফ লাইফ বেশি হবে। বেশি হবে স্যার। লো মলিকুলার হেপারিনেরই হাফ লাইফ বেশি, এর ডিউরেশন অফ অ্যাকশনও বেশি। এই জন্য এটা ওয়ান্স অর টুয়াইস ডেইলি পার কেজি বডি ওয়েট হিসেবে এটা ক্যালকুলেট করে দেওয়া যায়। কিন্তু স্ট্যান্ডার্ড হেপারিনের হাফ লাইফ শর্ট, ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, জন্যই তো এটা লোডিং ডোজ দিয়ে এরপরে আইভি ইনফিউশন মেইনটেইন করতে হয়, কন্টিনিউয়াস আইভি ইনফিউশন মেইনটেইন করতে হয়। তো এখন যদি হেপারিনের অ্যাডভার্স ইফেক্ট দেখা দেয়, তাহলে স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে আর লো মলিকুলার হেপারিনের কোনটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে এবং কোনটার ক্ষেত্রে ইফেক্টিভলি ম্যানেজ করা যাবে? সে লো মলিকুলার হেপারিন দিচ্ছ, তার ক্ষেত্রে ব্লিডিং শুরু হয়ে গেল, ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া হলো। ট্রিটমেন্ট কি হবে? লো মলিকুলার হেপারিন দিলে হেপারিনটাকে বন্ধ করতে হবে। তো যদি সকালের ডোজ দেওয়াই হয়ে থাকে, তো বন্ধ করার তো আর উপায় নেই, যেটা ডোজ দেওয়া হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। কিন্তু স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে যদি ব্লিডিং দেখা দেয়, তো ইনফিউশন স্টপ করে দিলে ওটার অ্যাকশন অল্প সময়ের মধ্যে টার্মিনেট হয়ে যাবে। এই জন্য অ্যাডভার্স ইফেক্ট দেখা দিলে আবার স্ট্যান্ডার্ড হেপারিনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট ট্যাকল দেওয়া তাড়াতাড়ি সম্ভব, কিন্তু লো মলিকুলার হেপারিন এর অ্যাডভার্স ইফেক্ট দেখা দিলে এটা ডোজ যা দেওয়া হয়ে গেছে, একটা ডোজ দিলে তো 12 ঘন্টা এটার অ্যাকশন, তো তাড়াতাড়ি টার্মিনেট করা এটার ক্ষেত্রে আবার ডিফিকাল্ট। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বেনিফিটই আমরা দেখতেছি লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে, শুধু কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হেপারিনের, যেমন ইমার্জেন্সি ইউজের ক্ষেত্রে, যেমন মেসিভ পালমোনারি এম্বোলিজম, আর যদি অ্যাডভার্স ইফেক্ট দেয় এটার ক্ষেত্রে র্যাপিড টার্মিনেশন সম্ভব
জাস্ট ইনফিউশন স্টপ করে দিলে কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এছাড়া ওভারডোজ হয়ে গেলে অন্য একটা হলো যে স্টপ করে দিলাম, ইনফিউশন তো স্টপ করা সম্ভব, আর এটা তো যা দেওয়া হয়ে গেছে। আর কি দেওয়ার আছে? ওভারডোজ হয়ে গেলে হেপারিন ওভারডোজের ট্রিটমেন্ট কি করার আছে, বা হাউ টু রিভার্স অ্যাডভার্স ইফেক্টস অফ হেপারিন ওভারডোজ। ওয়ারফিনের যেমন অ্যান্টিডোট দেওয়া হলো, হেপারিনের অ্যান্টিডোট নাই? হেপারিনের অ্যান্টিডোট কি? যাই হোক, তোমাদের জানার হয়তো কথা না। প্রোটামিন সালফেট। আচ্ছা, এই যে হেপারিন রিভার্সাল, যদি হেপারিন ওভারডোজ হয়ে যায় তাহলে এটার অ্যাকশনকে রিভার্স করা যাবে কিভাবে বা ট্রিট করা যাবে কিভাবে? স্টপ হেপারিন, এটা হলো ইনফিউশনের ক্ষেত্রে প্রযোজ্য, আর লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে বলছে যে পরের ডোজ থেকে আর দেব না, স্টপ। তাহলে স্টপেজ অফ হেপারিন and administration of protamine sulfate. This is the antidote of heparin. Protamine sulfate. Protamine sulfate is the antidote of heparin. তাহলে ওয়ারফারিনের অ্যান্টিডোট হচ্ছে ভিটামিন কে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটাকে অনেক সময় কেউ কথা বলা আছে অ্যান্টিডোট। আর হেপারিনের অ্যান্টিডোট হচ্ছে প্রোটামিন সালফেট। অ্যান্টিডোট অফ হেপারিন হচ্ছে প্রোটামিন সালফেট। আচ্ছা, এবারে অ্যাডভার্স ইফেক্টস অফ হেপারিন। যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টের নাম্বার 1 অ্যাডভার্স ইফেক্ট আসবে ব্লিডিং। হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, HIT। হেপারিন দিলে কারো প্লেটলেট কাউন্ট কমে যায় 4-5 দিনের মধ্যে। দিস ইজ হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া। অস্টিওপোরোসিস, তো যদি স্পেশালি প্রেগনেন্ট লেডি মোর দ্যান 6 মান্থ কন্টিনিউয়াস হেপারিন ইউজ করে, তার ক্ষেত্রে অস্টিওপোরোসিসের রিস্কটা বেশি। Skin necrosis, reversible alopecia, hypersensitivity reaction. The adverse effects of heparin: bleeding, HIT or heparin-induced thrombocytopenia, osteoporosis if pregnant lady takes heparin more than 6 months continuously, skin necrosis, reversible alopecia, hypersensitivity reaction. অন্তত প্রথম 3টা ভালো করে মনে রাখতে হবে: ব্লিডিং, HIT and osteoporosis. HIT যেটা বললাম যে হেপারিন দিলে কারো দেখা যায় যে প্লেটলেট কাউন্ট কমে যায়, এখানে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়ে এটা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন করে। তো এটাই হচ্ছে HIT। তো এটা আসলে স্ট্যান্ডার্ড হেপারিনেই বেশি হয়, লো মলিকুলার ওয়েট হেপারিনে কম হয়। আচ্ছা, আমরা যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট যেটা বললাম, এখানে তোমরা এটাও লিখে রাখতে পারো যে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া এটা স্ট্যান্ডার্ড হেপারিনে বেশি হয়, লো মলিকুলার হেপারিনে কম হয়। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যদি কারো হেপারিন দেওয়ার পরে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে, তখন তার জন্য সব ধরনের হেপারিন কন্ট্রাইন্ডিকেটেড হয়ে যাবে, তাকে আর কোনো হেপারিন দেওয়া যাবে না। Discontinue all heparins, both unfractionated heparin or standard heparin and low molecular heparin. তখন তাকে দিতে হবে আদার অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন ছাড়া, হেপারিন অ্যানালগ ছাড়া অন্য যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, দ্যাট ইজ ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস। তাহলে ইউজ করতে হবে তখন ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর অ্যাজ অল্টারনেটিভ অফ হেপারিন। হোয়াট আর দ্য ইনজেক্টেবল আর প্যারেন্টারাল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর? ওরাল তো আমরা দেখাইছি ডাবিগাট্রান, এখানে দরকার হলো প্যারেন্টারাল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস। নাম হচ্ছে হিরুডিন, লেপিরুডিন, বিভালুরিডিন। এই যে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস, এগুলো প্যারেন্টারাল: হিরুডিন, লেপিরুডিন, বিভালুরিডিন। এটা হচ্ছে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া যদি কারো ডেভেলপ করে হেপারিন দেওয়ার পরে, তখন অল হেপারিন শুড বি ডিসকন্টিনিউ, কোনো হেপারিন আর তাকে দেওয়া যাবে না। আর অল্টারনেটিভ হিসেবে অ্যান্টিকোয়াগুলেন্ট ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস দিতে হবে।
তাদের নাম হচ্ছে হিরুডিন, লেপিরুডিন, বিভালুরিডিন। What are the uses of heparin? Unstable angina. Unstable angina patient ke routinely low molecular heparin দেওয়া হয়, enoxaparin. Following acute MI. Acute MI হয়ে গেলে আসলে তো যেটা থ্রম্বাস established সেটা তো লাইসিস করার জন্য থ্রম্বোলাইটিক, but to reduce the risk of thromboembolism, complication reduce prevent করার জন্য এখানেও acute MI এর পরে হেপারিন, low molecular heparin দেওয়া হয়। Patients undergoing PCI, primary percutaneous coronary intervention, cardiac intervention এর সময়ও হেপারিন ইউজ করা হয়। Treatment of DVT, prevention of venous thromboembolism, peripheral arterial occlusion. Unstable angina following acute MI, patient undergoing PCI, percutaneous coronary intervention, treatment of DVT, prevention of venous thromboembolism, prevention of peripheral arterial occlusion. মনিটরিং অফ হেপারিন থেরাপি একটু আগে বলেই ফেলেছি যে হেপারিনের মনিটরিং করা হয় এপিটিটি দিয়ে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। তবে লো মলিকুলার ওয়েট হেপারিনের অ্যাডভান্টেজ হচ্ছে এটার যেহেতু ফার্মাকোকাইনেটিক প্রোফাইল প্রেডিক্টেবল, সেজন্য ওয়েট বেসিসে ফিক্সড ডোজে অ্যাডমিনিস্ট্রেশন করা পসিবল, এবং এখানে এপিটিটি দিয়ে মনিটরিং ইউজুয়ালি দরকার হয় না। There is no need of monitoring by APTT in case of low molecular weight heparin therapy. But for standard heparin or unfractionated heparin, monitoring is must by APTT. But parenteral anticoagulants এর সেকেন্ড সিরিয়ালে যেটা ছিল, নাম্বার 1 তো ছিল হেপারিন, নাম্বার 2 ছিল হেপারিন অ্যানালগস। এই হেপারিন অ্যানালগস গুলো ইদানিং ইউজ হচ্ছে ফন্ডাপেরিনুক্স, ইড্রাপেরিনুক্স, ডানাপেরিনয়েড। ফন্ডাপেরিনুক্স, ইড্রাপেরিনুক্স এন্ড ডানাপেরিনয়েড এরা হচ্ছে ডাইরেক্ট হেপারিন না, হেপারিনের কাছাকাছি মলিকুল, এজন্য বলা হচ্ছে হেপারিন অ্যানালগ। ফন্ডাপেরিনুক্স, ইড্রাপেরিনুক্স, ডানাপেরিনয়েড। আচ্ছা, অনেক সময় তোমাদের এই কোশ্চেন ফেস করতে হইতে পারে ভাইভাতে অর রিটেনে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ওয়ারফেরিন এন্ড হেপারিন। তাহলে যা ডিসকাশন করা হয়ে গেছে এগুলো সামারাইজ করে লিখতে হবে। ওয়ারফেরিন হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন হচ্ছে প্যারেন্টারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ওয়ারফেরিনের মেকানিজম হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিজম, আর হেপারিনের মেকানিজম হচ্ছে অ্যান্টিথ্রম্বিন রিঅ্যাকশনকে এনহ্যান্স করে দিয়ে থ্রম্বিন ফ্যাক্টর 9 and 10 এগুলো রিঅ্যাকশনকে ব্লক করে দিয়ে কাজ করে। তো ওয়ারফেরিন হচ্ছে ওরালি অ্যাডমিনিস্ট্রার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন হচ্ছে প্যারেন্টারালি অ্যাডমিনিস্ট্রার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট। এরপরে ওয়ারফেরিনের ইউজ গুলো কোথায় কোথায় আমরা বললাম সেগুলো বলো, হেপারিনের ইউজ গুলো বলো, ওয়ারফেরিনের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট গুলো বলো, হেপারিনের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট গুলো বলো। এরপরে ওয়ারফেরিন কোথায় কন্ট্রাইন্ডিকেটেড, আমরা বললাম যে ওয়ারফেরিন প্রেগন্যান্সিতে, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এই টাইমে দিলে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হতে পারে। কিন্তু হেপারিনের কিন্তু প্রেগন্যান্সিতে সেফ, হেপারিন দিলে কোনো এটার কোনো ফিটাসের উপরে এটার কোনো হার্মফুল ইফেক্ট নাই। ওয়ারফেরিন ওভারডোজ হয়ে গেলে এটা ট্রিটমেন্ট কি? ওয়ারফেরিন স্টপ করে দিতে হয়, ভিটামিন কে আইভি দিতে হয়, ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ইভেন ফ্রেশ হোল ব্লাড যা দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। আর হেপারিন এর ক্ষেত্রে ডিসকন্টিনিউ হেপারিন, এরপরে অ্যান্টিডট হিসেবে প্রোটামিন সালফেট এটা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি পরীক্ষায় এভাবে রিটেনে আসে, রিটেনে অনেক সময় এরকম ভাইভাতে তো অত জানতে চাওয়া হবে না, কিছু কিছু বললে শেষ, কিন্তু রিটেনের জন্য তোমাদের এটা সাজায় রেডি করতে হবে। এবারে
অ্যান্টিকোয়াগুলেন্টস বললাম। এখন ইউজেস অফ অ্যান্টিকোয়াগুলেন্টস ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কখন কোনটা কিভাবে ইউজ করব? আমরা এখনই বললাম যে ওয়ারফেরিন is contraindicated in pregnancy, especially in first trimester. কারণ এটা স্মল মলিকুল প্লাসেন্টা ক্রস করে ফিটাসের জন্য এটা হার্মফুল ইফেক্ট করে, এই জন্য এটা কন্ট্রাইন্ডিকেশন। আবার এই টাইমে তাহলে অল্টারনেটিভ হিসেবে কি দেবো আমরা? ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আমরা পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার, তাকে আমরা ওয়ারফেরিন দিতে পারবো না, কারণ এটা এমব্রায়োপ্যাথি করে। তাহলে কি দেবো? হেপারিন স্যার। হেপারিন, ভেরি গুড। তাহলে সুইটেবল অল্টারনেটিভ অবশ্যই হেপারিন দেবো আমরা। আবার হেপারিনের যে অ্যাডভার্স ইফেক্ট গুলো বললাম মনে আছে? কি কি বলেছি? ব্লিডিং, তারপরে কি বলেছি? এইচআইটি, ভেরি গুড। এইচআইটি, তারপরে তারপর কি বলেছি? অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। এবং ওখানে একটা কথা বললাম যে স্পেশালি প্রেগন্যান্ট লেডিজ যদি মোর 6 দ্যান 6 মান্থের মোর হইলে, হ্যাঁ, যদি একটা না ইউজ করে তাহলে আবার তার অস্টিওপোরোসিসের চান্স খুব বেশি। তো এখন হলো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দিলাম যে ওয়ারফেরিন দিতে পারবো না, এজন্য হেপারিন দিলাম। কিন্তু হেপারিন দিতে 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 যদি 6 মাস ক্রস করে যায়, তার তো আবার অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে। তাহলে কি করতে হবে? তাহলে কি উপায়? তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা হেপারিনকে আবার রিপ্লেস করে ওয়ারফেরিন দেব। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে নেয়ার টার্ম বোঝো তো? এখানে টার্ম বলতে কি টার্ম বোঝানো হচ্ছে? প্রেগন্যান্সি টার্মস। টার্ম বলতে লেবার ডেলিভারি পিরিয়ড। তো তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে হেপারিন দেবো, যেহেতু ওয়ারফেরিন এটা এমব্রায়োপ্যাথি করে। কিন্তু আবার হেপারিন প্রেগন্যান্সিতে বেশি দিন দিলে, 6 মাস পার করে দিলে, তখন আবার অস্টিওপোরোসিস হতে পারে। সেই জন্য সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা আবার হেপারিন স্টপ করে ওয়ারফেরিন দিতে পারি। এখন ওয়ারফেরিন আবার এখানে আমরা বললাম আপ টু নেয়ার টার্ম, তার মানে হলো টার্মে গিয়ে আমরা আবার কিছু একটা চেঞ্জ করব। কেন চেঞ্জ করা দরকার বলো দেখি? স্যার ব্রেস্ট ফিডিং করবে তো স্যার। ওয়ারফেরিনের ব্রেস্ট ফিডিং এর উপরে কোনো সাপ্রেসিভ ইফেক্ট আছে এরকম কথা কি আমরা বলেছি? আমরা তো বলি না এরকম কথা। তাহলে এটা আসতেছে কেন? স্যার বাচ্চার ক্ষতি হতে পারে। টার্মের সঙ্গে রিলেটেড যেহেতু, তাহলে এই টার্মের সঙ্গে রিলেটেড কথা বলো। টার্ম মানে ডেলিভারি বা লেবারের টাইমে একটা কমন প্রবলেম কি হয়? প্রিপার্টাম হেমোরেজ না হলে স্যার। ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি। এমব্রায়োপ্যাথি কি লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে হয়? স্যার ওই যে হেমোরেজ হইতে পারে, প্রিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ। ব্লিডিং, তার মানে যে কোনো ডেলিভারি, লেবার একটা কমন প্রবলেম। কারো কম হয়, কারো বেশি হয়, বা কমপ্লিকেশন কারো কম হয় বেশি হয়। ব্লিডিং তো একটা কমন ফ্যাক্টর, ব্যাপার ডেলিভারির টাইমে। তো এখন যদি এই ডেলিভারির কমপ্লিকেশনের জন্য যদি ব্লিডিং হয়, এদিকে যদি আবার অ্যান্টিকোয়াগুলেন্টও পাইতে থাকে, তারপর যদি ওয়ারফেরিন পাইতে থাকে, আমরা একটু আগে কি বললাম যে ভিটামিন কে দিয়ে যদি আমরা ওয়ারফেরিনের ওভারডোজকে ম্যানেজ করি, বা ওয়ারফেরিনের কমপ্লিকেশন ব্লিডিং এটাকে ম্যানেজ করতে চাই, এটা তো তাড়াতাড়ি করা যাবে না, সময় লাগবে, তাই না? তো সেই জন্য নেয়ার টার্মে গিয়ে আবার আমরা পেশেন্টকে হেপারিনের উপরে রাখবো। নেয়ার টার্ম এন্ড নেয়ার টার্ম আবার আমরা ওয়ারফেরিন থেকে সুইচ করে হেপারিনে চলে যাব, কারণ হেপারিনের অ্যাকশনটা ওয়ারফেরিনের অ্যাকশন টার্মিনেট করতে অ্যান্টিডট দিয়ে যত সময় লাগে, হেপারিনের অ্যাকশনটা এর চাইতে আগে টার্মিনেট করা যায়। তাহলে ইউজ অফ অ্যান্টিকোয়াগুলেন্টস ইন প্রেগন্যান্সি, ফার্স্ট ট্রাইমেস্টারে হেপারিন, যেহেতু ওয়ারফেরিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউ টু রিস্ক অফ ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি। আবার সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে হেপারিন স্টপ করে ওয়ারফেরিনে আসবো, কারণ হেপারিন এই প্রেগন্যান্সিতে 6 মাসের বেশি দেওয়া হলে আবার অস্টিওপোরোসিস হতে পারে। ওয়ারফেরিনে চলে আসলাম। আবার নিয়ার টার্ম এন্ড টার্ম এই টাইমে আবার ওয়ারফেরিন স্টপ করে হেপারিন দেব, কারণ যদি কমপ্লিকেশন ব্লিডিং হয় তাহলে ওয়ারফেরিনের চাইতে হেপারিনের উপরে থাকলে এটাকে স্টপ করে দিয়ে এটার অ্যাকশন টার্মিনেট করা বেশি সহজ।
আচ্ছা, এবার হলো থ্রম্বোলাইটিক। আমরা প্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট শেষ করলাম। এখন এস্টাবলিশড থ্রম্বাস, এটা কি লাইসিস করার জন্য ড্রাগ, এগুলো আমরা বলি থ্রম্বোলাইটিক্স, ড্রাগস দ্যাট causes lysis of established thrombus, thrombolytics or fibrinolytics বলা হয় এগুলোকে, যেহেতু ফিব্রিনোলাইসিস প্রসেসটাকে এনহ্যান্স করে এই ড্রাগগুলো কাজ করে, এজন্য এরা ফিব্রিনোলাইটিক্স বটে। এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ, অ্যানিস্ট্রিপ্লেস, আর কিছু টিপিএস, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস, এর মধ্যে অ্যালটিপ্লেস, রিটিপ্লেস, টেনেকটিপ্লেস, এগুলো স্টেপ বাই স্টেপ আসছে। নাউএডেজ টেনেকটিপ্লেস ইউজ হচ্ছে। এই গ্রুপের মধ্যে স্ট্রেপ্টোকাইনেজ ছিল ফার্স্ট ড্রাগ, এরপরে এই টিপিএস গুলো আসে, এর মধ্যে অ্যালটিপ্লেস, রিটিপ্লেস, নাও টেনেকটিপ্লেস। স্ট্রেপ্টোকাইনেজ, এটা আসলে স্ট্রেপ্টোকক্কাল অরিজিন, এই জন্যই নাম হয়ে গেছে স্ট্রেপ্টোকাইনেজ। ইট ইজ প্রোটিন ইন নেচার। Streptokinase has additional anticoagulant effect. এটা যেমন একটা থ্রম্বোলাইটিক, আবার এটার কিছুটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টও আছে। এজন্য ইট ইজ অফেন ইউজড অ্যাজ থ্রম্বোলাইটিক ফর ফার্স্ট টাইম ইউজ, যখন কারো অ্যাকুট এমআই হয়ে গেল ফার্স্ট টাইম ইউজের ক্ষেত্রে এটাকে অনেক সময় চুজ করা হয়। যদি এখন টেনেকটিপ্লেসে কনভার্ট হয়ে গেছে সব, এটা আগে এগুলো বলা হয়তো সুবিধা যে এটা প্রোটিন ইন নেচার। প্রোটিন সাবস্টেন্স বডিতে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কিছু যে সমস্যা হতে পারে, ফেব্রাইল রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এগুলো হতে পারে। তাহলে মে ইন্ডিউস ফেব্রাইল রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মে কজ হাইপোটেনশন, এগুলো হলো প্রবলেম। আবার এটা মে ইন্ডিউস ডেভেলপমেন্ট অফ নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এজন্য নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি স্ট্রেপ্টোকাইনেজ, যেহেতু প্রোটিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হতে পারে, তো এই অ্যান্টিবডি যদি একবার যার এমআই হয়ে গেল তাকে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হলো, তো তার বডিতে যদি নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এগেইনস্ট স্ট্রেপ্টোকাইনেজ, সাবসিকুয়েন্টলি সেকেন্ড অ্যাটাক অফ এমআই হয় তাকে যদি স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হয়, তাহলে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তার বডিতে থাকার কারণে সেকেন্ড টাইমে এই স্ট্রেপ্টোকাইনেজ লেস ইফেক্টিভ হতে পারে। Streptokinase causes lysis of both clot fibrin and non-clot fibrin and produce generalized hypocoagulable state, so there is more risk of bleeding. তো স্ট্রেপ্টোকাইনেজ দিলে সে যে ফিব্রিনোলাইটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে, সে ক্লটে যে ক্লট গুলো আছে সেখানে যে ফিব্রিন আছে সেটাকেও লাইসিস করে, আবার ক্লট ছাড়াও যে ফিব্রিন গুলো আছে সেগুলোকেও লাইসিস করে। এজন্য ক্লটেও লাইসিস হবে, আবার ক্লট ছাড়াও জেনারেলাইজ তার হাইপোকোয়াগুলেবল স্টেট ডেভেলপ করবে, সেজন্য ব্লিডিং এর রিস্ক বেশি হতে পারে। তাহলে এই জন্যই আসলে এখন এটা বাদ দিয়ে পরের গুলোতে চলে আসছে ইউজের ক্ষেত্রে। তাহলে প্রোটিন নেচার, এই কারণে এটা ফেব্রাইল হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন করতে পারে, আবার এটা হাইপোটেনশন করে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশন করতে পারে। এজন্য ফার্স্ট টাইমের ক্ষেত্রে এটার ইফেক্ট ঠিক আছে, কিন্তু সাবসিকুয়েন্ট ইউজে এটার ইফেক্ট কম হতে পারে। আর এটা জেনারেলাইজড হাইপোকোয়াগুলেবল স্টেট ফর্মেশন করে, এই কারণে ব্লিডিং এর চান্সও বেশি। ইউজেস অফ স্ট্রেপ্টোকাইনেজ, আমরা শুধু স্ট্রেপ্টোকাইনেজ বলেছি, আসলে যে সব থ্রম্বোলাইটিকের ইউজ এগুলো। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডিপ ভেইন থ্রম্বোসিস, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডিপ ভেইন থ্রম্বোসিস, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। Acute arterial thromboembolism, central retinal artery thrombosis, central retinal vein thrombosis, এগুলা আরো কিছু ইউজ। Acute MI, DVT, massive pulmonary embolism. Acute arterial thromboembolism, central retinal artery thrombosis, central vein retinal vein thrombosis. Altiplase মানে এর পরের যেগুলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটার আবার এডিশনাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট নাই, এটা যেহেতু রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এদের ক্ষেত্রে ফেব্রাইল রিঅ্যাকশন, হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন, হাইপোটেনশন এগুলোর চান্স কম, নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশন করে না। এই জন্য ফার্স্ট টাইমে ইউজ করলে যেমন থ্রম্বোলাইটিক ইফেক্ট পাওয়া যাবে,
সাবসিকুয়েন্ট ইউজেও সিমিলার থ্রোম্বোলাইটিক ইফেক্ট পাওয়া যাবে, যেহেতু কোনো নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশনের ব্যাপার এক্ষেত্রে নাই। আরো এটার অ্যাডভান্টেজ হলো যে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটেড গুলো শুধু যেখানে ক্লট আছে ওইখানে কাজ করে, ওইখানকার ফিব্রিনকে লাইসিস করে। সো স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে যে জেনারেলাইজড হাইপোকোয়াগুলেবল স্টেট ফর্মেশন হওয়ার রিস্ক ছিল, এই জন্য ব্লিডিং এর রিস্ক বেশি ছিল। এইগুলো যেহেতু শুধু ক্লট ফিব্রিনকে লাইসিস করে, কাজে অন্য জায়গায় ব্লিডিং করানোর চান্স এটার ক্ষেত্রে কম। ইউজ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে এখন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক এন্ড ম্যাসিভ পালমোনারি, মেইন ইউজ তো আসলে ওই তিনটাই: অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক অর সেরিব্রাল ইনফার্কশন, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। And streptokinase versus alteplase or reteplase or এখন যেটা ইউজ হচ্ছে tenecteplase, এটা অনেক সময় ইউজ করতে হতে পারে কোশ্চেন। তো এই যে দুইটা যে ডিসকাশন করলাম ওগুলো বলে দিলেই হবে। স্ট্রেপ্টোকাইনেজ হলো স্ট্রেপ্টোকক্কাল অরিজিন, অ্যালটিপ্লেজ বা রিটিপ্লেজ বা tenecteplase যেটাই বলো, এগুলো নট স্ট্রেপ্টোকক্কাল অরিজিন। এই স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে ফেব্রাইল রিঅ্যাকশন, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, হাইপোটেনশন এগুলোর চান্স বেশি থাকে। অ্যালটিপ্লেজ, রিটিপ্লেজ, tenecteplase এগুলোর ক্ষেত্রে চান্স কম, এগুলোর চান্স কম। স্ট্রেপ্টোকাইনেজের এডিশনাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট আছে, কিন্তু এগুলোর নাই, টিপিএ নাই। নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশন স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে হতে পারে, এই কারণে সেকেন্ড অর সাবসিকুয়েন্ট ইউজের ক্ষেত্রে এটা লেস ইফেক্টিভ হতে পারে। অ্যালটিপ্লেজ, রিটিপ্লেজ, tenecteplase ক্ষেত্রে নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশন হয় না, এই কারণে সাবসিকুয়েন্ট ইউজেও সিমিলার ইফেক্ট পাওয়া যাবে। ফার্স্ট ইউজ এন্ড সাবসিকুয়েন্ট ইউজে সিমিলার ইফেক্ট পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এগুলো কিছু কম্পারেটিভ ডিসকাশন করি। স্যার ওই যে স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফার্স্ট টাইম দেয়া যাবে, পরে সেকেন্ড টাইম বা সাবসিকুয়েন্ট দেয়া যাবে না, এটা একটু বুঝি না, এটা যদি আবার একটু বলতেন। আচ্ছা আচ্ছা, স্ট্রেপ্টোকাইনেজ একটা প্রোটিন, প্রোটিন যদি বডিতে এক্সপোজড হয় তো ইমিউন সিস্টেম রেসপন্স করে অ্যান্টিবডি তৈরি করে, এটা অনেক ক্ষেত্রেই তো ঘটে। এটা ইমিউনোলজির কিছু নলেজ তোমাদের আছে নিশ্চয়ই। তো এই অ্যান্টিবডি গুলো যেগুলো তৈরি হয়, এগুলোর অনেক ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে। কোনোটা আছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, কোনোটা আছে যেটা কমপ্লিমেন্ট ফিক্সেশন করে, কোনোটা আছে মেমব্রেন লাইসিস করে, কোনোটা আছে কেমোট্যাক্সিস করে, এরকম বিভিন্ন ধরনের আছে। তো স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে দেখা গেছে যে এটা কারো বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করলে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয় যেটা নিউট্রালাইজিং ইন নেচার। নিউট্রালাইজিং মানে এই স্ট্রেপ্টোকাইনেজকে নিউট্রাল করতে পারবে এরকম অ্যান্টিবডি। তো ফার্স্ট এক্সপোজারে তো এটা ইউজ করা হলো, তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো। ওই সেম পেশেন্ট যদি সেকেন্ড টাইম অ্যাকিউট এমআই অ্যাটাক নিয়ে আসে, তার ক্ষেত্রে যদি আবারও স্ট্রেপ্টোকাইনেজ ইউজ করা হয় এবং প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনের সময় তার বডিতে যদি অ্যান্টিবডি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে যখনই স্ট্রেপ্টোকাইনেজ তার বডিতে ঢুকবে, তার সার্কুলেশনে অলরেডি নিউট্রালাইজিং অ্যান্টিবডি আছে, সেই নিউট্রালাইজিং অ্যান্টিবডি গুলো স্ট্রেপ্টোকাইনেজকে নিউট্রালাইজ করে ফেলবে। যার ফলে আমরা যে উদ্দেশ্য নিয়ে স্ট্রেপ্টোকাইনেজ দেব, থ্রোম্বোলাইসিস, ওই অ্যাকশন হওয়ার আগে অ্যান্টিবডি তাকে নিউট্রালাইজ করে ফেলবে, তাহলে তার কোনো ইফেক্ট পেলাম না বা কম পেলাম। এই তবে এই প্রবলেমটা হ্যাঁ টিপি এর গুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা সাধারণত হয় না। কন্ট্রাইন্ডিকেশনস অফ থ্রোম্বোলাইটিক্স: আনকন্ট্রোলড হাইপারটেনশন, হেমোরাজিক স্ট্রোক, intracerebral tumor, recent neurosurgery or recent brain trauma within 10 days, massive hemorrhage or mesosurgery of thorax or abdomen within 10 days. মানে যেসব কন্ডিশনে ব্লিডিং এর রিস্ক আছে সেই সব কন্ডিশনে আসলে থ্রোম্বোলাইটিক, কারণ থ্রোম্বোলাইটিস দিলে তো ব্লিডিং হতেই পারে, কারণ থ্রোম্বাস লাইসিস করা মানে কোনো জায়গায় যদি এই থ্রোম্বাস দিয়ে ব্লিডিং স্টপ করে দিয়ে থাকে সেটাও লাইসিস হয়ে যাবে ভাস্কুলার সিস্টেমের কোথাও, তখন ব্লিডিং বেড়ে যাবে। এই জন্য আনকন্ট্রোল হাইপারটেনশনের ক্ষেত্রেও এই ভাস্কুলার এই হেমোরেজ, সেরিব্রাল হেমোরেজ হয়ে যেমন স্ট্রোক হওয়ার রিস্ক থাকে আনকন্ট্রোল, সেই জন্যই থ্রোম্বোলাইটিক ইউজ করলে তো সেই রিস্ক আরো ডাবল হয়ে গেল, বেড়ে গেল। আনকন্ট্রোল হাইপারটেনশন, হেমোরাজিক স্ট্রোক, সেরিব্রাল টিউমার, রিসেন্ট সার্জারি, neurosurgery or brain trauma within 10 days, massive hemorrhage
or major surgery of thorax or abdomen within 10 days. এইসব কন্ডিশনে থ্রোম্বোলাইটিক্স আর কন্ট্রাইন্ডিকেটেড। যেখানে ব্লিডিং হইলেই হেভি রিস্ক, যদি ব্রেনে ব্লিডিং হয় তাহলে স্ট্রোক হয়ে যাবে, সেরিব্রাল হেমোরেজ স্ট্রোক হয়ে যাবে। তো এইসব কন্ডিশন, এই জন্য ব্রেন ট্রমা। থোরাক্স আর অ্যাবডোমেনে যদি হিউজ ব্লিডিং হয় তো এটা হেভি রিস্কি, সেই জন্য এইসব কন্ডিশনে থ্রোম্বোলাইটিক্স কন্ট্রাইন্ডিকেটেড। এবারে উল্টা গ্রুপ, সেটা হলো অ্যান্টিফিব্রিনোলাইটিক্স। এতক্ষণ আমরা বললাম থ্রোম্বোলাইটিক্স অর ফিব্রিনোলাইটিক্স, মানে যেখানে থ্রোম্বোএম্বোলিক কমপ্লিকেশন হয়ে কোনো প্রবলেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে থ্রম্বাসকে, এস্টাবলিশ থ্রম্বাসকে লাইসিস করার জন্য ছিল থ্রোম্বোলাইটিক্স আর ফিব্রিনোলাইটিক্স। আর যখন আমরা চাবো যে থ্রম্বাস লাইসিস না হোক, ক্লট লাইসিস না হোক, বরং ক্লট দিয়ে কোনো ভাস্কুলার ইনজুরি বা কোনো লিকেজ এটা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কাম্য হবে যে ফিব্রিন ক্লট যেটা ফর্মেশন হয়ে গেছে এটা লাইসিস না হোক। এই জন্য ইউজ করা হবে অ্যান্টিফিব্রিনোলাইটিক্স, ড্রাগস দ্যাট প্রিভেন্ট fibrinolysis or that stop or arrest fibrinolysis. এই গ্রুপের মধ্যে ড্রাগ বেশি নাই। ট্রানেক্সামিক অ্যাসিড, ক্যাপ্রিওলাইসিন or amino caproic acid and aprotinine. ট্রানেক্সামিক অ্যাসিড এটাই সবচেয়ে বেশি ইউজ হয় এই গ্রুপের মধ্যে। ট্রানেক্সামিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, অ্যাপ্রোটিনিন। ট্রানেক্সামিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, অ্যাপ্রোটিনিন। Uses of this antifibrinolytic agent or especially tranexamic acid to prevent or control bleeding after prostate surgery. প্রোস্টেটেক্টমির পরে বা টিইউআরপির পরে দেখা যায় অনেক পেশেন্টের ক্যাথেটার দিয়ে ব্লাড দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল করার জন্য বা অনেক সময় আগেও দিয়ে দেওয়া হয় টু প্রিভেন্ট অর কন্ট্রোল ব্লিডিং আফটার প্রোস্টেট সার্জারি, আফটার টনসিলেক্টমি, আফটার ইউটেরাইন সার্ভাইকাল কোন বায়োপসি। ইউটেরাইন সার্ভিক্স থেকে কোন শেপ বায়োপসি নেওয়া হয়, এরপরে ব্লিডিং হতে পারে, এটাকে কন্ট্রোল করার জন্য ট্রানেক্সামিক অ্যাসিড। আর এটা একটা অবশ্য কমন ইউজ ইন কেস অফ ফিমেল মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে কি? excessive bleeding sir during menstruation. এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, হ্যাঁ অনেক ফিমেলের ক্ষেত্রে এটা প্রবলেম হয়, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, তখন ট্রানেক্সামিক অ্যাসিড আদার ট্রিটমেন্টের সঙ্গে ট্রানেক্সামিক অ্যাসিডও দেওয়া হয়। আফটার অকুলার ট্রমা ইন ভন উইলিব্র্যান্ড ডিজিজ, আফটার ডেন্টাল এক্সট্রাকশন উইথ ডেসমোপ্রেসিন, ইন হিমোফিলিয়া আফটার ডেন্টাল এক্সট্রাকশন উইথ ফ্যাক্টর 8. তাহলে ট্রানেক্সামিক অ্যাসিড or antifibrinolytic use to prevent bleeding or control after prostatectomy, after tonsillectomy, after uterine cervical cone biopsy. এছাড়া মেনোরেজিয়া একটা ইম্পর্টেন্ট ইউজ, অকুলার ট্রমা, ভন উইলিব্র্যান্ড ডিজিজ আর হিমোফিলিয়া। এই দুইটা ডিজিজ সম্পর্কে জানো তোমরা? ভন উইলিব্র্যান্ড ডিজিজ কি আর হিমোফিলিয়া কি? হিমোফিলিয়াটা তো স্যার এই যে ফ্যাক্টর 8 কোয়াগুলেটিং ফ্যাক্টর, ওইটার অ্যান্টি হিমোফিলিক ডেফিসিয়েন্সি এন্ড ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সিতে হয়। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলে হিমোফিলিয়া এ, 9 ডেফিসিয়েন্সি হলে বি। আর ভন উইলিব্র্যান্ড ডিজিজ ফ্যাক্টর 8 এর কারণে স্যার। এটা হলো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আছে প্রোটিন, এইটার ডেফিসিয়েন্সি আছে। এরা এই ফ্যাক্টর 8 এর সঙ্গে রিলেটেড, এটার ক্যারিয়ার হিসেবে কাজ করে। এটার ডেফিসিয়েন্সি হলেও এরকম ব্লিডিং হতে পারে। তো এই ক্ষেত্রে এসব ক্ষেত্রেও এই যে অ্যান্টিফিব্রিনোলাইটিক ট্রানেক্সামিক অ্যাসিড ইউজ হয়। কারণ কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক কখন ইউজ করা যাবে না, একটা হচ্ছে ডিআইসি। ডিআইসি তে কি হয়? ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। আর একটা হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ব্লিডিং। আমরা যদিও বিভিন্ন ব্লিডিং এ এটার ইউজের কথা বললাম, কিন্তু এই সব ক্ষেত্রেও আবার এই সব ক্ষেত্রে আবার এটাকে কন্ট্রাইন্ডিকেশন বলা হচ্ছে। ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এটা একটা গ্রেভ কন্ডিশন যেটা শুরু হয়
ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন দিয়ে। এটার আবার সিকুয়েল হিসেবে পরে কিন্তু আবার সিভিয়ার ব্লিডিং হয়। তো সেই জন্য এটা যেহেতু খুবই কমপ্লিকেটেড, এখানে আবার এটা ইউজ করা হয় না। আর জেনিটিভ ইউরিনারি ব্লিডিং, তো এখানকার ব্লিডিং কে যদি আমরা স্টপ করে দিয়ে ক্লট বানায় দেই, তাহলে আবার ইউরিনারি ট্র্যাক্ট যেমন ইউরেটার, এখানে যদি একটা ক্লট থাকে, তো এই ক্লটকে রিমুভ করার জন্য ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরেটার এটা কিন্তু কন্ট্রাক্ট করবে, তখন কিন্তু সিভিয়ার পেইন হবে। ক্লট কলিক, এটাকে বলে ক্লট কলিক হতে পারে। এই জন্য এখানে এসব ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। ডিআইসি এর এক্সপ্লেনেশন আর একবার বলেন। ডিআইসি তোমাদের একটা ডিটেলস পড়তে হবে প্যাথোলজিতে, এরপরে তোমরা হেমাটোলজিতেও পড়বে। এটা কিছু কিছু কন্ডিশনে এই কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট, কিছু সিভিয়ার ইনফেকশন আছে, তারপরে ট্রমা, সার্জারি, ইভেন কিছু ম্যালিগনেন্সি আছে যেখানে কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যায় ইনিশিয়ালি। ডিসেমিনেটেড নাম এই জন্য, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। হোল বডিতে কোয়াগুলেশন সিস্টেমের সব কম্পোনেন্ট এগুলো স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভেশন হয়ে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়ে যায়। তো যখন কোয়াগুলেশন হয়ে যায়, ওই ক্লটিং প্রসেসে প্লেটলেট, ক্লটিং ফ্যাক্টর এগুলো সব ইউটিলাইজ হয়ে যায়। ইউটিলাইজ হয়ে গেলে তখন আবার বডিতে প্লেটলেট এন্ড ক্লটিং ফ্যাক্টরস এর ডেফিসিয়েন্সি দেখা দেয়। তো তখন আবার যদি ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, প্লেটলেট ডেফিসিয়েন্সি হয়, তখন আবার ব্লিডিং শুরু হয়ে যায়। ইনিশিয়ালি ইন্টারভাস্কুলার থ্রম্বোসিস ফলোড বাই ব্লিডিং, এই ধরনের প্রবলেমটা, এটা হচ্ছে ডিএস। তো এই জন্য এটা যেহেতু শুরু কোয়াগুলেশন দিয়ে শেষ হয় আবার ব্লিডিং দিয়ে, তো এই জন্য এই যেটার বাইপোলার প্রেজেন্টেশন, এই জন্য অ্যান্টিফিব্রিলেটিক এখানে কন্ট্রাইন্ডিকেটেড। আর বললাম যে জেনিটাল ইউরিনারি ট্র্যাক্ট ব্লিডিং, কারণ এখানে ব্লিডিং স্টপ করে ক্লটটা থাকে গেলে এই ক্লট স্টিমুলেটস ক্লট কলিক। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিথ্রম্বোটিক, that is antiplatelet, anticoagulants, thrombolytics and also antifibrinolytics ডিসকাশন শেষ করে দিলাম। তো মোটামুটি হেমোস্ট্যাসিস, কোয়াগুলেশন, অ্যান্টিকোয়াগুলেশন রিলেটেড ডিসকাশন শেষ। ওকে, জি স্যার। আচ্ছা, এখন বলো তোমাদের ওদিকের ক্লাস, ম্যাডামের ক্লাস কত দূর গেছে? স্যার ম্যাডাম তো স্যার ক্লাস নিতে চাইতেছেন, কিন্তু হলো বিভিন্ন কারণে ক্লাস ওনার নেওয়া হয়ে উঠতেছে না। মানে বৃহস্পতিবার উনি অ্যান্টিডায়াবেটিক, জি স্যার অ্যান্টিডায়াবেটিক ডাক্তার, ওইটা স্যার নিবেন স্যার বৃহস্পতিবার ইনশাআল্লাহ স্যার, যদি কোনো ঝামেলা না হয় আর কি স্যার। রবিবার তো স্যার নিতে চাইলেন, ওই যে স্যার মারা গেল, স্যার ওইখানে যায়, মুন্নি ম্যাডাম এখানে গেল, এই জন্য নিতে পারেনি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আমি তাহলে কালকে অন্য একটা টপিকস পড়াই দেবো। জি স্যার। কালকে 11:30টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার। টাইমলি জয়েন করো সবাই। স্যার ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।